আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বুক ভরে শ্বাস নিতে আসুন, একটু করে গাছ লাগাই প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মির্জা ফখরুল। আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে স্বাস্থ্যমন্ত্রী। সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা। রাজধানীতে ভবন থেকে পড়ে 2 নারীর মৃত্যু। ফেনীতে মাসুম হত্যা মামলা, শেখ হাসিনা সহ 178 জনের বিরুদ্ধে বিজ্ঞপ্তি। সঞ্চয়পত্রের মুনাফার কর দ্বিগুণ, চাপে মধ্যবিত্ত ও পেনশনভোগী। রাতে ঢাকা সহ 17 অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস। রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি সই হচ্ছে না ইরান। পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট 21 জঙ্গি নিহত। আসামে ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, 5 সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমি দেশের সকলের কাছে আহ্বান জানাবো, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, এই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকভাবে বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিশ্চয়তা দেই, একটি পরিষ্কার, একটি দূষণমুক্ত পরিবেশ গড়তে পারি যেখানে আমাদের প্রজন্ম পরিষ্কার পরিবেশে বাস করবে। শনিবার 13 জুন বিকেলে কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজরার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জনসাধারণের প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য ও ভীষণ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জিয়া উদ্যানে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় সারা দেশ থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার তা বাস্তবায়নে দেশের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবদল সেই লক্ষ্যে অর্জনে একটি কার্যকর শক্তি হিসেবে কাজ করতে পারে। আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে এর লাইসেন্স বাতিলের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। শনিবার 13 জুন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং কোনো অনিয়মের সঙ্গে আপোষ করবে না। তিনি দাবি করেন, বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে, কিন্তু বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে। আদ্দিন হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো লাভ হয় নাই। প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমার পূর্ণ সমর্থন থাকবে, আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামাতের নেতারা আজ আদ্দিনের পক্ষে কথা বলছেন। ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী নির্যাতন সহ ঘৃণ্য অপরাধের অভিযোগে আগামীকাল রবিবার 14 জুন সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল। শনিবার 13 জুন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র শিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতন সহ ঘৃণ্য অপরাধ সংগঠনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক প্রকাশ মাসুদ চৌধুরী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। শনিবার 13 জুন দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় দুর্বৃত্তরা তাকে মাথায় গুলি করে হত্যা করেন। নিহত মাকসুদুলের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায়। তিনি বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই ও মৃত খালেদ চৌধুরীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা 1:30টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশায় করে 5 থেকে 7 জন অস্ত্রধারী এলাকাটিতে আসে। এরপর মাকসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে অটোরিকশা করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে মাকসুদুলের মাথা সহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। রাজধানী ধানমন্ডি ও বাড্ডায় পৃথক 2 ঘটনায় ভবন থেকে নিচে পড়ে 2 নারীর মৃত্যু হয়েছে। শনিবার 13 জুন বিকেলে তাদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহতরা হলেন ধানমন্ডির আসমা আক্তার এবং বাড্ডার মুসাম্মদ মনিকা আক্তার। ধানমন্ডি থানার এসআই তুলি মণ্ডল জানান, শুক্রবার বিকেল 3টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের 8ম তলায় 813 নম্বর কেবিনের বারান্দা থেকে নিচে পড়ে আসমা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ফেনীতে গণঅভ্যুত্থানকালে ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আত্মগোপনে থাকা 178 জন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরী এবং ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। আদালতের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালিত হতে পারে। শনিবার 13 জুন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালামাত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর করের হার দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারী লাখো মধ্যবিত্ত পরিবার, অর্ধ কোটি বেশি অবসরপ্রাপ্ত ব্যক্তি ও পেনশনভোগীদের হাতে আগের তুলনায় কম অর্থ পৌঁছাবে। মূল্যস্ফীতির চাপে থাকা মধ্যবিত্তের জন্য এটি বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরে বাজেটের অর্থ বিলে সঞ্চয়পত্রের মুনাফার উপর অগ্রিম করের হার 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে বৃহস্পতিবার উপস্থাপিত অর্থ বিলে এই পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার উপর 5% হারে উৎসে কর কেটে রাখা হয় এবং সেটিকে চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা হয়। নতুন প্রস্তাব অনুযায়ী এই ব্যবস্থা তুলে দিয়ে সংগ্রহিত অর্থকে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা হবে। ফলে মুনাফা উত্তোলনের সময় 10% কর কেটে রাখা হবে এবং পরবর্তীতে আয়কর রিটার্নের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয়ের সুযোগ থাকবে। রাতের মধ্যে ঢাকা সহ দেশের 17 অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকায়। শনিবার 13 জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে অনুযায়ী শনিবার 13 জুন দিবাগত রাত 1টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে। একই সঙ্গে ওইসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার 14 জুন কোনো সমঝোতা স্মারক সই হবে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার 13 জুন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একথা জানান। তিনি বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছে, যার মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো।
এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা করা হবে না। তিনি আরো বলেন, সমঝোতা স্মারকটি ঠিক কবে স্বাক্ষরিত হবে সে বিষয়ে আমাদের আরো অপেক্ষা করতে হবে। এটি রোববার 14 জুন হবে না, তবে আগামী কয়েক দিনের মধ্যে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। খাইবার পাখতুনখাওয়ার কেপি উত্তর ওয়াজিরিস্তান জেলার মিলানশাহ এবং এর আশেপাশের এলাকায় এক ধারাবাহিক গোয়েন্দা অভিযানে আরও 21 সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস শনিবার 13 জুন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, গত 72 ঘন্টায় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র বন্দুকযুদ্ধ হয়। নিহত 21 সন্ত্রাসী ভারত পৃষ্ঠপোষিত ফিতনা আল খাওয়ারেজ, যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত গোষ্ঠীর সদস্য। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার বার্তায় বলেন, আজমি ইস্তেকাম ভিশনের অধীনে আমাদের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে একের পর এক বড় সাফল্য অর্জন করছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আসামের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর একটি AN-32 পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে 5 সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল 10টার দিকে জোরহাট বিমান ঘাঁটিতে একটি নিয়মিত উড্ডয়ন রুটিন সরটি শেষে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে আগুন ধরে যায়। বিমান বাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনায় 5 আরোহীর সবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত সেনা সদস্যদের পরিচয় প্রকাশ করেছে ভারতীয় বিমান বাহিনী। তারা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমায়ত এবং অগ্নিবীর বায়ু দানিশ আলম। প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, জোরহাট বিমান ঘাঁটি প্রাঙ্গণে অবতরণ করার সময় AN-32 উড়োজাহাজটি আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বিমান ঘাঁটি থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।